সুপ্রিয় দর্শক, আমরা জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য সংবাদ এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনা অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সিনিয়র সাংবাদিক মনির হায়দার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব। আলোচনায় যাবার আগে আমরা একটু গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই। গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো জানাতে বার্তা কক্ষ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। মিরাজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, রিশান শুনতে পাচ্ছি। মিরাজ, আমাকে একটু উল্লেখযোগ্য সংবাদগুলো সম্পর্কে যদি একটু ধারণা দেন। রিশান, দিনের উল্লেখযোগ্য যেই খবরগুলো আছে সেগুলোর একটু প্রধান কয়েকটি তথ্য আপনাকে জানিয়ে দিতে চাই। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে এক সাক্ষাৎকার দিয়েছেন শুক্রবার, এবং সেই সাক্ষাৎকারে তিনি যেটি বলেছেন যে বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। প্রধান উপদেষ্টা বলেছেন, ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্যটি তিনি জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন খাতে তথ্য বিভ্রাটে দায়ী নীতি নির্ধারকরা, বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন। দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ হোসেন জিল্লুরের। বিগত সময়ে পুলিশের ঘৃণিত কাজের জন্য আইজিপি দুঃখ প্রকাশ করেছেন। এখনও মানসিকতার পরিবর্তন হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর, অভিযোগ মানবাধিকার কর্মী ও বিশিষ্ট নাগরিকদের। দুর্ঘটনায় গাড়ি চাপায় পরিকল্পিতভাবে হত্যার শিকার হয়েছেন বুয়েটের শিক্ষার্থী মাসুদ। দাবি তার সহপাঠীদের চাপ প্রয়োগে ঘটনা ধামা চাপা দেওয়ার অভিযোগও করেন শিক্ষার্থীরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ 858 জন, আহত 11,551। বিজ্ঞপ্তিতে বিশেষ সেলের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এটি জুলাই আগস্টের যেই ছাত্র নাগরিকদের যে গণ অভ্যুত্থান ছিল সেটির বিষয়ে এই শহীদ এবং আহতদের তালিকা বিষয়টি খবর। উপদেষ্টা হাসান আরিফকে সহকর্মীদের শেষ শ্রদ্ধা, হাইকোর্ট ও সচিবালয়ে জানাজা। সোমবারে দাফন করা হবে বুদ্ধিজীবী কবরস্থানে। এটি উপদেষ্টা হাসান আরিফ, তিনি গতকাল মৃত্যুবরণ করেন, সেই বিষয়ে একটি খবর ছিল। রিশান, এই ছিল আসলে আমার কাছে দিনের উল্লেখযোগ্য খবরের শিরোনামগুলো। গাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করব। সিদ্দিকুর রহমান স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধান উপদেষ্টার যেই সাক্ষাৎকারটি, তার আগে একটি বিষয় যে এই ব্রিটিশ সাময়িক ইকোনমিস্টের অনুযায়ী বাংলাদেশকে বর্ষসেরা হিসাবে বেছে দেওয়া হয়েছে। জুলাই এবং আগস্টের যে গণ আন্দোলন সেটির উপর ভিত্তি করে এই স্বীকৃতিটি দেওয়া হয়েছে। এই ইকোনমিস্টের এই বিষয়টি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎকার, বাংলাদেশের তরুণরা আসলে দেশকে নতুন করে করতে চান এবং পক্ষপাতহীন, ধর্মের ব্যাপারে পক্ষপাতহীন, অর্থাৎ যেই অভিযোগটা এই স্বৈর শাসকের পতনের পরে যে পাশের দেশটি আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল যে একটা জঙ্গি উত্থান ঘটতে পারে, সেই জায়গায় অধ্যাপক ইউনূস এই কথাটি বলেছেন। এটি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? রিশান, আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে আজকে যিনি যুক্ত হয়েছেন, আমি খুবই আনন্দিত যে দীর্ঘদিন যিনি ফ্যাসিস্ট স্বৈরশাসনের বিরুদ্ধে তার কণ্ঠযুদ্ধ, আমি বলবো যে তিনি দেশে এবং দেশের বাইরে থেকে যিনি করেছেন, সেই সিনিয়র সাংবাদিক মনির হায়দার তিনি আমার সাথে আছেন। তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও। আপনি যে কথাটি বলেছেন যে ইকোনমিস্টের দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে যে প্রতি বছর ইকোনমিস্ট বছর শেষে তারা একটা দেশকে নানা মানে ক্রাইটেরিয়া বিবেচনায় রেখে বর্ষসেরা দেশ হিসাবে তারা ঘোষণা করে, এবং এইবার সেই তালিকায় অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ সেরা দেশের মানে আমরা বলবো যে এটি গৌরব অর্জন করেছে। এবং এই গৌরবের কারণ হিসেবে যেটি যথার্থভাবেই যেটি উঠে এসেছে সেটি হচ্ছে যে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে যে ফ্যাসিস্ট রেজিম আমাদের উপরে জগদ্দল পাথরের মতো বসেছিল, এবং 15 বছরের এই দেশের গণতন্ত্রকামী মানুষ এই শাসনের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকেই জীবন হারিয়েছেন। মনির হায়দারদের মতো অনেকেই মানে প্রতিকূল পরিস্থিতির কারণে মানে মাতৃভূমি ত্যাগ করে বাইরে যে তাদের অবস্থান অব্যাহত রাখতে হয়েছে, এরকম অনেকেরই হয়েছে। এবং একটা পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন।
তো সেই যে স্বৈরশাসকের বিরুদ্ধে ১.৫ দশকে বাংলাদেশের রাজনৈতিক দল, সাধারণ মানুষের যে আন্দোলন এবং লড়াই সংগ্রাম, সেটি চূড়ান্ত একটা সফল পরিসমাপ্তি ঘটেছে গত জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থান, বহু মানুষের প্রাণ এবং অনেকের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন। সেই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশ থেকে একটা ফেসিস্ট স্বৈরশাসনের অবসান শুধু হয়নি, বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে যে যিনি এই ফেসিস্ট সরকারের নেতৃত্ব দিয়েছেন দুর্দান্ত প্রতাপের সাথে, সেই শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ একটা নতুন অভিযাত্রায় হাঁটছে। তো সেই রকম একটা মানে বিশ্বকে তোলপাড় করা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেশে ফ্যাসিস্ট রেজিমের অবসান হয়েছে, বাংলাদেশ একটা নতুন অভিযাত্রার পথে হাঁটছে। সেই দেশটি এবং সেই কারণে যে বর্ষসেরা দেশ হিসাবে মানে স্বীকৃতি পেয়েছে ইকোনমিস্টের মতো একটা পত্রিকায়, তো সেটি বাংলাদেশের মানুষের জন্য এবং আমরা যারা এই লড়াই সংগ্রামে বিভিন্নভাবে আমাদের নিজ নিজ জায়গা থেকে যুক্ত হয়েছিলাম, সেটাও আমাদের জন্য অনেক আনন্দের এবং এটা গর্বের। এবং এটা আমরা মনে করি যে যথার্থভাবেই এটি বাংলাদেশের প্রাপ্য হয়েছে। আর দ্বিতীয় যে প্রসঙ্গটি আপনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্যটি রেখেছেন ইকোনমিস্টের সাথে তিনি সাক্ষাৎকার দিতে যেয়ে, সেটি হচ্ছে যে বাংলাদেশে কখনো ইসলামিক জঙ্গিবাদ বা কোনো জঙ্গিবাদের উত্থান হবে না, তিনি এটাকে গ্যারান্টি দিয়েছেন। গ্যারান্টি দিয়ে জোরের সাথে তিনি সেই কথাটি বলেছেন। এবং এটি বলারও একটা প্রেক্ষাপট আছে। আপনারা জানেন যে গত 15 বছর ধরে এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যখন কেউ কথা বলেছে, তখন তারা যে অস্ত্রগুলো ব্যবহার করেছে, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন এবং বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অনিবার্য, মুক্তিযুদ্ধের চেতনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আওয়ামী লীগের অনিবার্যতার কথা বলার জন্য তারা এটি ব্যবহার করেছে। যেমন পাকিস্তান রেজিমে যখন পাকিস্তানিরা যে কোনো কিছু হলেই শেষ পর্যন্ত ধর্মের দোহাই দিয়ে তারা তাদের অপকর্মকে মানে জায়েজ করার চেষ্টা করছে, ঠিক এরকম মুক্তিযুদ্ধের আরেকটি বিষয়কে তারা ব্যবহার করেছেন। সেটি হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র ধর্মনিরপেক্ষ দল এবং বাংলাদেশে যে ইসলামী জঙ্গিবাদের উত্থান, সেটি কেবলমাত্র আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলেই সেটি মানে মানে করা সম্ভব, প্রতিরোধ করা সম্ভব। না হলে ইসলামী জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠবে। হেফাজত থেকে শুরু করে তারা নানা ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে এই বিষয়গুলো অব্যাহতভাবে করেছেন। সর্বোপরি আমরা এই শেখ হাসিনার পতন, তার দেশ থেকে পালিয়ে দিল্লিতে অবস্থান গ্রহণ, এরপরে ভারত এই জঙ্গিবাদের উত্থানের বিষয়টিকে নতুন করে সামনে এনে বিশ্ববাসীকে একটা ধারণা, একটা মিথ্যা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে বাংলাদেশে এখন ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকার, এবং কোথাও কোথাও এই সরকারের প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতার অভিযোগও এটা আনা হয়েছে, ভারতীয় গণমাধ্যমগুলোতে এটা ব্যবহার করেছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে জোরের সাথে যে কথাটি বলেছেন, এটি হচ্ছে বাংলাদেশের প্রকৃত চরিত্র। বাংলাদেশ, এটাকে আমরা সব সময় বলি যে এটা একটা ল্যান্ড অফ কমিউনাল হারমোনি। আপনি দেখেন বাংলাদেশের যদি আপনি দীর্ঘদিনের ইতিহাস দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ যারা সাংবিধানিকভাবে নিজেদেরকে মানে ধর্মনিরপেক্ষ বলে, সেইখানে ধর্মীয় সংখ্যালঘু এমনকি নিজের সম্প্রদায়ের মধ্য দিয়েই আপনি বর্ণ ব্যবস্থার ইয়ার মধ্যে পড়ে সেইখানে একই সম্প্রদায়ের লোক, একই ধর্ম সম্প্রদায়ের লোকেরা যে ধরনের নিপীড়ন নির্যাতনের মুখে পড়ে, বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এবং সাম্প্রতিক সময়ে তারা ভারতীয়রা বাংলাদেশ সম্পর্কে এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে এখানে ইসলামী জঙ্গিবাদের উত্থান এবং সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি, সেটা নিয়ে তারা একটা প্রপাগান্ডা চালিয়ে বিশ্ববাসীকে একটা ধারণা দিতে চেয়েছে যে বাংলাদেশে বোধহয় শেখ হাসিনার অনুপস্থিতিতে নতুন ব্যবস্থা একটা জঙ্গিবাদের উত্থান হচ্ছে। তো এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন, তিনি ইকোনমিস্টের মতো পত্রিকার সাথে যে জোরের সাথে যেটি বলেছেন, এটাই বাংলাদেশের প্রতিচ্ছবি। এবং বাংলাদেশের এই যে তিনি বলেছেন যে তরুণ প্রজন্ম এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, এই তরুণ প্রজন্ম বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য যারা স্বপ্ন দেখছে বা কাজ করছে, সেই তরুণ প্রজন্ম যে ধর্মের ব্যাপারে তারা যে পরমত সহিষ্ণু, সেই কথাটাও কিন্তু তিনি একটা বলেছেন। এবং এটি আমি মনে করি তার এই অবস্থান এবং বক্তব্যের
একটা গুরুত্ব আছে, এবং এক ইকোনমিস্টের মতো পত্রিকায় সেই সংবাদটি যখন গুরুত্বের সাথে ছাপা হবে, এটা একটা বাড়তি ইয়া পাবে, এবং এটা অত্যন্ত সময় উপযোগী একটা বক্তব্য। মনির ভাই, অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি বেশ দীর্ঘ বছরের একটি অর্জন বাংলাদেশের। সেই জায়গায় আমরা যদি প্রতিবেশী রাষ্ট্র ভারত শেখ হাসিনার পতনের পর যেভাবে সাম্প্রদায়িকের বিষয়গুলো সামনে এনেছে, সেই জায়গায় প্রধান উপদেষ্টা যে কথাটি বলছেন, তরুণরা দেশকে নতুন করে করতে চান, শুধু তরুণরা না, তরুণদের সাথে রাজনৈতিক একটি ঐক্য দরকার, সেই জায়গাটিতে আসলে কোনো ধরনের টানাপোড়েন আছে কিনা? টানাপোড়েনের জায়গায় যাওয়ার আগে বলি, দর্শকদের ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং আমার সহ আলোচক প্রফেসর সিদ্দিক ভাই, তাকেও ধন্যবাদ। এই আলোচনার অনুষ্ঠান বাংলা ভিশনের নিউজ অ্যান্ড ভিউজে প্রায় এক যুগ পরে বসলাম এই সেটে। তো যাই হোক, প্রেক্ষিতটা হলো যে বাংলাদেশের বর্ষসেরা দেশ নির্বাচিত হওয়া ইকোনমিস্ট কর্তৃক, এবং এরপরে সেই সেরা দেশ, সেরা মানে শীর্ষ দেশের প্রধান, সরকার প্রধানের একটা সাক্ষাৎকার। তো জঙ্গিবাদ, মৌলবাদের উত্থান ইত্যাদি প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে ভারতীয়রা এবং আমেরিকানরা আশঙ্কা করছে। আমেরিকানদের আশঙ্কা কিন্তু আমি আসলে সেই অর্থে কোথাও দেখিনি, আশঙ্কাটা ভারতীয়দের। ভারতীয়রা এই আশঙ্কা কিন্তু এই শেখ হাসিনার পতনের পর করছে না, তারা আগে থেকেই, এটা তো আসলে শেখ হাসিনা সরকার এবং ভারতীয়দের একটা যৌথ প্রপাগান্ডা ছিল যে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ জঙ্গিবাদের একটা অভয়ারণ্যে পরিণত হবে। তো শেখ হাসিনা তো চলে গেছে, নাই, তার না থাকা অবস্থা এখন বাংলাদেশের কি অবস্থা? এখন তারা যদি বাংলাদেশের সত্যিকার চিত্রটা মেনে নেয় বা এটা স্বীকার করে, তাহলে তো তাদের পূর্বের আশঙ্কাটা মিথ্যা প্রমাণিত হয়ে যায়। তো এটা তো মিথ্যা প্রমাণিত হতে দেওয়া যাবে না। তারা যে আশঙ্কা করেছে সেটাই সত্যি হয়েছে, এই মরণপণ চেষ্টা তাদের করতেই হবে, তারা সেটা করছে। ঘটনাটা কি ঘটেছে বলি, যে ভূমিকম্প সম্পর্কে আমরা একটা জিনিস জানি, যে কখনো কোথাও একটা ভূমিকম্প হলে অল্প সময়ের ব্যবধানে আরেকটা হয় বা হতে পারে বলে মনে করা হয়, এটা একটা মানে ভূমিকম্পের সাধারণ চরিত্র। তো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনা তো একটা বড় ভূমিকম্প, বিশেষ করে ইন্ডিয়ানদের জন্য। আওয়ামী লীগ শেখ হাসিনা তার অনুসারীদের জন্য তো বটেই, ইন্ডিয়ানদের জন্য একটা বড় ভূমিকম্প। তো এই ভূমিকম্পের পরে আরেকটা ছোট ভূমিকম্প আসবে, এটা হয়তো তাদের আশঙ্কায় ছিল, কিন্তু সেই ভূমিকম্পটা হয়েছে। সেটা হলো প্রফেসর ইউনূস বাংলাদেশের সরকার প্রধান হওয়া। এটা একটা দ্বিতীয় ভূমিকম্প। কেন দ্বিতীয় ভূমিকম্প? যে প্রফেসর ইউনূস বাংলাদেশের সরকার প্রধান না হয়ে অন্য যাকেই করা হতো, এই আন্তর্জাতিক ইমেজ, এই পরিচিতি তো তার থাকতো না। ফলে তারা খুব সহজেই বলে দিতে পারতো যে এই লোক জঙ্গিবাদের লোক, এবং এ জঙ্গিবাদীদের প্রতিনিধিত্ব করে, এবং জঙ্গিবাদীরাই এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। কিন্তু যখন প্রফেসর ইউনূস এই সরকারের প্রধান হয়ে গেল, ইন্ডিয়ার ওই বাড়া ভাতে ছাই দেওয়ার মতো, বা ঠিক আমি এক্সাম্পলটা বাড়া ভাতে ছাই বলা যাবে না, মানে তারা যে এরকম একটা মানে প্রপাগান্ডা চালাবে, সেই প্রপাগান্ডার ক্ষেত্রটা নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হয়ে গেল? তারা প্রপাগান্ডাটা কোথায় চালাবে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমেরিকা, ইউরোপ বা উন্নত গণতান্ত্রিক উন্নত বিশ্বের কাছে এই প্রপাগান্ডাটা চালাবে। কিন্তু প্রফেসর ইউনূস গোটা গণতান্ত্রিক উন্নত বিশ্বে এক উজ্জ্বল নক্ষত্র, যার ব্যাপারে গোটা ইন্ডিয়া সর্বাত্মকভাবে যদি প্রপাগান্ডা চালায় যে সে জঙ্গিবাদের লোক, কেউ বিশ্বাস করবে না। তো এটা তাদের জন্য আসলে খুব একটা দ্বিতীয় শক আর কি। তো সেই শক উপেক্ষা করেও তারা প্রপাগান্ডাটা চালিয়েছে, এখনো চালাচ্ছে, কিন্তু এটা খুব বেশি কাজে দিচ্ছে না। বিশেষ করে মানে গণতান্ত্রিক দুনিয়ায় এটা কেউ বিশ্বাস করছে না, যে কারণে ইকোনমিস্ট রেফার করেছে যে আমেরিকান, ইন্ডিয়ান এবং আমেরিকান কেউ কেউ। তো আমেরিকান কেউ কেউ বলতে আমরা তো জানি যে আমেরিকান নতুন প্রেসিডেন্ট ইলেক্ট যিনি ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গী সাথীদের মধ্যে কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত আছে যারা গুরুত্বপূর্ণ বিভিন্ন পজিশনে বসেছে। এর মধ্যে আমরা তুলসী গাপারের কথা জানি, যাকে ইন্টেলিজেন্সের হেড করা হয়েছে। তুলসী গাপার ইসকন নামের একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। সে ভারতীয় না, বাই দ্য ওয়ে, সে কিন্তু ভারতীয় না, সে কনভার্টেড ইসকন। ইসকন জিনিসটার এখন এখানে তো ব্যাখ্যা দেওয়ার এত সুযোগ নাই, মানে হিন্দু ধর্মের সাধারণভাবে প্রবেশের সুযোগ নাই। তো ইসকন যারা তৈরি, যিনি প্রবর্তন করেছিলেন, তিনি এটা ওই যে আন্তর্জাতিক কৃষ্ণ অনুসারী সংঘ, মানে পুরো এলাবোরেশনটা কি এই মুহূর্তে মনে নাই। তো এইখানে যারা এই কৃষ্ণ আদর্শের প্রতি অনুগত বা যাদের ভালোবাসা আছে, আকৃষ্ট হয়, তারা যাতে এখানে যুক্ত হতে পারে, এই ব্যবস্থাটা হলো ইসকন। তো আমেরিকাতে আমরা দেখেছি বহু সাদা চামড়ার মানুষ আছে, তারা ইসকনের সঙ্গে যুক্ত। এই তুলসী গাব্বার সেরকম একজন আর কি। তো সে সহ
তারপরে FBI এর হেড যাকে করা হয়েছে ক্যাশ প্যাটেল, তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত পলিটিশিয়ানদের কেউ কেউ তুলসী গাব্বারের মতো এই ভারতীয় প্রোপাগান্ডার সঙ্গে সুর মিলায়, কিন্তু এটা আমেরিকান সরকারের বা হবু সরকারের নীতি না। তো সেটাই হয়তো ইকোনমিস্ট রেফার করেছে। রিয়ালিটি হচ্ছে আমেরিকার এখানে মানে এখন পর্যন্ত বা আগামী দিনেও প্রফেসর ইউনুসকে নিয়ে কোনো ধরনের উদ্বেগ আসবে এটা আমরা মনে করি না। ইন্ডিয়ার যে জ্বালাপোড়া সেটার প্রকাশ হলো যে তারা বাংলাদেশকে একটা জঙ্গিবাদের মানে উত্থানের একটা রমরমা কিংবা আগামী দিনে ঝুঁকি তৈরি হতে পারে এগুলো তারা বলছে, বলে বেড়াচ্ছে। তো প্রফেসর ইউনুস সেটাকেই আসলে প্রতিবাদ করেছেন, যে তিনি বলেছেন যে না, এটা হবে না। একটা বিষয় হলো আপনি বলেছেন যে কোন রকম মানে রাজনৈতিক তরুণদের রাষ্ট্র গড়ার ক্ষেত্রে মানে কোন রকম রাজনৈতিক টানাপোড়েন বা দ্বিধাদ্বন্দ্ব বিভেদ আছে কিনা, এটা থাকতে পারে, খুব স্বাভাবিক, এটা আছে, মানে যেই স্কেলেই হোক এটা আছে। আরেকটা হইলো এই দেশ মুক্ত হয়েছে 16 বছরের এক অবরুদ্ধ অবস্থা থেকে, একটা নতুন মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এখানে নানা রকম মতলববাজেরা তাদের মতলব হাসিল করবার চেষ্টা করতে পারে। এখানে পরিকল্পিত ভিন দেশের স্পন্সরে জঙ্গিবাদী তৎপরতা হতে পারে। বাংলাদেশে যত জঙ্গিবাদী তৎপরতা অতীতে হয়েছে এগুলোর পেছনে ভিনদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার খবর আমরা বিভিন্ন সময় জেনেছি, শুনেছি। তো সেরকম এখন আবার হতে পারে। আপনাদের মনে আছে, আমাদের মনে আছে যে বিএনপি ক্ষমতায় থাকতে 2000 কত সালে যে একসঙ্গে 64 জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো সেই বোমা বিস্ফোরণের ঘটনার জন্য যাদেরকে দায়ী করা হয়েছিল তাদেরকে যদি 2-4-10 কোটি টাকা দেওয়াও হয় তারা একসঙ্গে সংঘবদ্ধভাবে এই কাজটা করতে পারবে না, তাদের ওই সক্ষমতা নাই। খুবই স্পষ্ট যে এটার পেছনে খুব সুসংগঠিত শক্তি কাজ করেছে সেই সরকারকে বেকায়দায় ফেলার জন্য। তো এখনো সেরকম চেষ্টা যে হবে না বলা যাবে না, সে চেষ্টা হতে পারে, যারা তখন করেছিল তারা এখনো করতে পারে। এ ব্যাপারে সরকারের নিশ্চয়ই সতর্ক দৃষ্টি আছে বা থাকবে, মতলববাজরা সুবিধা নিতে পারে। আর এই ধরনের ষড়যন্ত্রের সঙ্গে সবসময়ই মানে বিভ্রান্ত হয়ে হোক কিংবা মতলবের কারণে হোক দেশের কোনো কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যুক্ত হয়ে যায়। তো সেরকম চেষ্টা যে এখনো থাকবে না এটা বলা যাবে না, থাকতে পারে, কিন্তু এটা মোটেও বাংলাদেশের সামগ্রিক চরিত্র বা জনগণের সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রকাশ না। এখানে জনগণের প্রফেসর ইউনুস যেটা বলেছেন, বাংলাদেশের মানে সাধারণভাবে অধিকাংশ জনগণ তারা একদিকে ধর্মভীরু, তারা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, একই সঙ্গে তারা পরমত সহিষ্ণুতা, তারপরে শান্তিপূর্ণ সহাবস্থান, এই নীতিগুলোতে বিশ্বাস করেন। এটাই আবহমান বাংলার চিত্র বা ইতিহাস। তো সেখানে প্রফেসর ইউনুস যথার্থই বলেছেন যে আমাদের তরুণরাও সেই ভ্যালুজ, সেই মূল্যবোধ তারা আপহোল্ড করে। কিন্তু রাজনৈতিক আপনার ঐক্যের কথা তিনি বলেছেন, এবং রাজনৈতিক শব্দটা আমার ঠিক মনে নাই, তিনি বলেছেন যে ছাত্ররা বা তরুণরা তারা যেটা চায় সেই সঙ্গে একটা রাজনৈতিক শক্তির সমাবেশ বা সমন্বয় দরকার। এইখানে হয়তো কোনো কোনো জায়গায় ঘাটতি আছে, কোনো কোনো জায়গায় আমরা একটু দোষারোপের একটা দেখি, চিত্র দেখি। সরকারে যারা আছেন তাদের এবং রাজনৈতিক শক্তি কিংবা আমাদের গণ অভ্যুত্থানের শক্তি, তারা যদি এই জিনিসগুলোকে ম্যাচিউরিটির সঙ্গে হ্যান্ডেল করতে পারেন তো এগুলো কেটে যাবে। আর যদি তারা এগুলো এইসব জায়গায় দূরদর্শিতার পরিচয় দিতে ব্যর্থ হন তাহলে নানা রকম বিপদের আশঙ্কা তো থাকবেই, এটা খুব স্বাভাবিক। মনে হয় আপনার কাছে কি মনে হয় যে এটা একটা আসলে বড় এক ধরনের বয়সের পার্থক্য, যে চিন্তা ভাবনার যে পার্থক্য সেই জায়গাটা একটা টানাপোড়েন? না, এইটা তো থাকা খুব স্বাভাবিক। এটা একটা রিজন, এটাই একমাত্র রিজন না। একটা হলো আমাদের যারা সিনিয়র পলিটিশিয়ান যেই দলেরই হোক তারা এক ধরনের রাজনৈতিক কালচারে অভ্যস্ত, তাদের এক ধরনের দৃষ্টিভঙ্গিতে অভ্যস্ত। আমাদের দেশে তরুণ যারা রাজনীতিতে কিংবা বিভিন্ন ক্ষেত্রে উঠে আসার চেষ্টা করে, আমাদের সিনিয়রদের একটা অংশ তো আছেই তাদেরকে ডিসকারেজ করে, তোমরা পোলাপান মানুষ, তোমরা এত কি বুঝো, একটু ধীরে ধীরে আসো, একটু শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এইটা তো আমাদের গত 53 বছর ধরে এই ধারায় চলেছে। আমরা যাকে 32 বছর বয়সে 1972 সালে বাংলাদেশের মন্ত্রী হতে দেখেছি, তাকে আমরা দেখি 80 বছর বয়সেও তিনি বাংলাদেশের মন্ত্রী। মানে তারা জায়গা ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেন না, এটা তাদের দিক থেকে এটা একটা সমস্যা আছে। আবার তরুণদের সাহসিকতা, তরুণদের যে সচেতনতা কিংবা তাদের যে উদ্যোগ, যেটার মধ্য দিয়ে বাংলাদেশ প্রায় অসম্ভব একটা কাজ সম্ভব করেছে, এটা রিয়ালিটি। তাদের মধ্যেও আবার কারো কারো মধ্যে এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা চিন্তা ভাবনা হয়ে থাকতে পারে যে আমরা এত বড় একটা অভ্যুত্থান করে ফেলেছি সুতরাং আমরা সব পারি, এটা ঠিক আছে, কিন্তু আবার দুর্বিনীত হওয়া যাবে না, সংঘাতে জড়ানো যাবে না,
অসম্মান করা যাবে না, মানে এই জায়গাগুলা দরকার আছে, কোথাও কোথাও আমরা এগুলোর ঘাটতি দেখি। স্যার আমরা একটু এই মনির হায়দারের কথা থেকে আসি যে ভিনদেশি একটা বিষয় এবং মতলববাজের কথাটি বলেছিলেন সিদ্দিকুর রহমান স্যার, আমি একটু আপনার কাছে জানতে চাই এই ভিনদেশি বা মতলববাজের যে বিষয়টি বলেছেন, যে যেহেতু 2004 সালে যে 64 জেলায় বোমা হামলার বিষয়টি এসেছে, আমরা যদি একটু জুলাই আগস্টের শহীদদের তালিকাটা দেখছি 858 জন, যেটি প্রাথমিক খসড়া তালিকা, এবং 11,000-এর উপরে আহত, এবং গত কয়েকদিনে বেশ কয়েকটি ঘটনা আলোচনা হচ্ছে, সেটা না, হচ্ছে এটা যে বোধহয় আমি একটু কারেক্ট করি, এটা এটা প্রাথমিক, তো প্রায় প্রথম, 2000-এর কাছাকাছি। এটা হলো প্রথম ধাপের খসড়া তালিকা, প্রথম ধাপ। প্রথম ধাপ। আমরা যদি এর সাথে সাম্প্রতিক সময়ের দু একটি ঘটনাকে যুক্ত করি, যে গণ অভ্যুত্থান বা ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বেশ কয়েকজন গুপ্ত হত্যার শিকার হয়েছেন এটি দাবি করা হচ্ছে, কেউ রোড অ্যাক্সিডেন্টে কিংবা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকালকে জানানো হলো একজন শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা আসলে উদ্বেগের তৈরি করে কিনা, বা এটিও আসলে এরকম কোনো বিষয় কিনা? আমরা অভ্যুত্থানের সময় শুনেছিলাম যে বিদেশি শক্তি কাজ করছে এই অভ্যুত্থান দমনে। আমি মনির হায়দার যে বক্তব্যটা রেখেছেন আমি ওনার সাথে একমত, যে একটা যে কোনো দেশের পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন যে বিপ্লব বা অভ্যুত্থান যখন সংগঠিত হয়, সেই বিপ্লব এবং অভ্যুত্থানকে অকার্যকর করার জন্য যারা বিপ্লবকে বা যাদের স্বার্থে এই বিপ্লব স্বার্থের পরিপন্থী হয়, সেটি দেশি হোক বিদেশি হোক, তারা কিন্তু এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, অকার্যকর করার জন্য, বিপ্লব ব্যাহত করার জন্য নানাভাবে চেষ্টা করে। পৃথিবীর ইতিহাসে, আমি ইতিহাসের ছাত্র হিসাবে বহু বিপ্লবের ইতিহাস আমরা পড়েছি, বহু অভ্যুত্থানের ইতিহাস পড়েছি। আপনি দেখেন যে আমরা এটাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে মানে এই বছরের যে অভ্যুত্থান, সেটাকে বাংলাদেশের জন্য তিনি দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন। আমরা প্রথম স্বাধীনতা বাংলাদেশের যেটি হয়েছে, স্বাধীনতা উত্তর আপনি বাংলাদেশের রাজনৈতিক চিত্রটা একবার স্মরণ করেন। 72 থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কী রকম ছিল, সেখানে গুপ্ত হত্যা থেকে শুরু করে রাজনৈতিক ভিন্নমতকে দমন করার জন্য রাষ্ট্রশক্তির যে অবস্থান, সেটা আমরা যদি একবার চিন্তা করি, আজকেও গা মানে শিহরিয়ে উঠবে যে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যারা মানে এই দেশকে স্বাধীন করেছেন, সেই বহু মুক্তিযোদ্ধাকে স্বাধীনতা পরবর্তী সময়ে সেই সময় সরকারের হাতে নির্মমভাবে তাদের প্রাণ দিতে হয়েছে। আজকে আমাদের 2024 সালের যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোট আনকোট আমি যেটি বলছি, যে তিনি যেটিকে বলছেন দ্বিতীয় স্বাধীনতা, সেই দ্বিতীয় স্বাধীনতার পরেও কিন্তু আমাদের একই চিত্র কিছুটা তো দেখছি। আপনার একবার মনে করেন যে এই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কি হবে, সেটা সম্পর্কে আওয়ামী লীগের নেতা, বিশেষ করে আমাদের যে আওয়ামী লীগের সেই সময়কার সাধারণ সম্পাদক ছিলেন পলাতক উবায়দুল কাদের সাহেব, বহুবার বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে সতর্ক করেছেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তাহলে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী নিধনযজ্ঞের শিকার হবেন। বাংলাদেশে কিন্তু সেই বাস্তবতা হয়নি, এবং এই যে হয়নি, আপনি একটা দেশ 3 দিন সরকারবিহীন ছিল, 7 দিন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না, তারপরেও আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, অনেকের ধারণা ছিল যে সেইখানে একটা বড় রকমের ম্যাসাকার হয়ে যেতে পারে, একটা হতে পারে। বাংলাদেশের যে মানুষ বিপ্লব করেছে তারাই কিন্তু এগুলো প্রতিহত করার ক্ষেত্রে, সেই ছাত্র জনতা, তারাও কিন্তু একটা ভূমিকা পালন করেছেন। এখন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থা, প্রশাসন, বিচার, আইন, সমস্ত কিছু ভঙ্গুর। সেখান থেকে বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই সময় তাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য, যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা চেষ্টা করছি, সেটাকে ব্যাহত করার জন্য বিদেশি শক্তির যেরকম ইন্ধন থাকতে পারে, তাদের যেরকম প্রচেষ্টা থাকতে পারে, এবং একই সাথে এই দেশে এই যে মতলববাজদের কথা বলেছেন, যারা ঘাপটি মারে আছেন বা বিভিন্ন সুযোগ পেলে যারা সবসময় সুযোগের সদ্ব্যবহার করে নিজেদের মানে অবস্থার পরিবর্তন করতে চান, সেই চক্রও তো বাংলাদেশে সক্রিয় আছে, এবং তাদের প্রচেষ্টাটাও কিন্তু অব্যাহত থাকতে পারে, এবং এটা আছে বলে আমরা মনে করি। বিভিন্ন ঘটনাক্রমের মধ্য দিয়ে সেটা আমরা দেখতে পাই। আর এখন যেটি আমাদের সবচেয়ে বড় যেটা হলো যে আমরা তো এখন অবাধ তথ্য প্রবাহের মধ্য দিয়ে বসবাস করছি, ফলে আপনি দেখেন একটা ছোট ইনসিডেন্ট হলেও কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে সেটি জানি, সোশ্যাল মিডিয়াতে বদৌলতে সেইগুলো আরও মানুষের মধ্যে দিয়ে যায়, ফলে প্রত্যেকটা ঘটনা সম্পর্কেও আমরা, যেগুলো দৈনন্দিন একটা রাষ্ট্রের স্বাভাবিক অবস্থার মধ্য দিয়েও হয়, এখন একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে হচ্ছে, সেগুলোও কিন্তু আমাদের সামনে আসছে। এখন যে বিষয়টা আপনি বলছেন যে এই যে আমরা দেখছি যে ছাত্র সংগঠনের পক্ষ থেকে, ইনক্লুডিং জাতীয়তাবাদী ছাত্রদল, তারাও কালকে একটা বিবৃতি দিয়েছে, এবং সেইখানে বলা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের যারা
নেতৃত্ব দিয়েছে তাদেরকে নির্মূল করার জন্য বা তাদের মধ্যে একটা তৈরি করার জন্য এই ধরনের গুপ্ত হত্যা বা এই ধরনের কর্মকাণ্ড, এবং সেটা সরকার যেন শক্ত হাতে দমন করে সেটা চাই। যে ঘটনাগুলো ঘটছে আমরা মনে করি যে সরকার এটা অ্যাড্রেস করবেন। আমাদের একজন যদি আন্দোলনকারীর ক্ষেত্রেও যদি এই ঘটনাটা হয়, অন্যদের মধ্যে সেটা কিন্তু ক্ষোভ সঞ্চার করবে এবং আতঙ্কের কারণ হবে। সেইগুলো এই মুহূর্তে আমাদের জন্য এটা কাঙ্ক্ষিত না। ফলে সরকার এগুলো মানে গুরুত্বের সাথে তারা গ্রহণ করবেন এবং এই ধরনের কোনো পরিস্থিতি নিয়ে দেশি বা বিদেশি কেউ যেন কোনো ধরনের মানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অচল অবস্থা তৈরি করার চেষ্টা করতে না পারে, সেই ব্যাপারে আমাদের সবার, আর সরকারের পক্ষ থেকে তো আছেই, রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা বড় ভূমিকা আছে। আপনি বাংলাদেশের এই পর্যন্ত রাজনৈতিক দলগুলোর যে কর্মকাণ্ড, কোনো বিষয়ে তারা সরকারের বিশেষ করে নির্বাচনী ইস্যুতে অনেকেই কথা বলছেন, কিন্তু যখন ক্রাইসিসটা তৈরি হচ্ছে সবাই কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন, সেইখানে কিন্তু কেউ আর দ্বিমত করছেন না এবং এক জায়গায় দাঁড়িয়ে করেন। আপনারা এই যে চিন্ময় কি বলে কৃষ্ণদাস ব্রহ্মচারীর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত যে ধরনের খেলটা খেলছিল, মনে হচ্ছিল যে একটা বড় ধরনের ঘটনা ঘটবে, সেখানে কিন্তু সব রাজনৈতিক দল অত্যন্ত পরিপক্কতার পরিচয় দিয়েছে, তাদের উস্কানিতে পা দেয়নি। ফলে আমরা মনে করি যে এই সরকার তো দায়িত্ব পালন করবে, আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে তারাও আমাদের একটা বৃহত্তর জাতীয় স্বার্থে এখন তাদেরও একটা দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে, এমনকি একটু আগে মনির হায়দার ভাই যেটি বলছেন যে আমাদের যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছেন তাদের কাছ থেকেও কিন্তু আমরা দায়িত্বশীল বক্তব্য এবং আচরণ আমরা আজকে সার্জিস আলম একটা ব্যাপারে সে স্পষ্টীকরণ করেছে এবং দুঃখ প্রকাশ করেছেন। দুদিন আগে একটা বক্তব্য কাউন্সিলরদের পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে যে বক্তব্য দিয়েছিলেন, তাদের কাছে আসছে, ভালো কথা আসছে, কিন্তু আসলেই সব বিষয় অ্যাড্রেস করে সব বিষয়ে তাদের কথা বলতে হবে এরকমও কিন্তু না। যে কথা বলায় মানুষের মধ্যে সংশয় তৈরি করে সেটা দেখেন। গণশক্তি বলে এক রাজনৈতিক দলের উত্থান সম্পর্কে আমরা 2-3 দিন অনেক ধরনের কথা বলেছি। জাতীয় নাগরিক কমিটি আজকে বলেছে যে আমাদের এই ধরনের কোনো বক্তব্য বা এই ধরনের কোনো আলোচনাই বা সিদ্ধান্ত কোনো কিছুই তাদের মধ্যে হয়নি। ফলে কিছু কিছু ছোটখাটো জিনিস নিয়ে মানুষের মধ্যে যদি ভুল বোঝাবুঝি, সংশয়, একটা যদি মানে প্রতিক্রিয়া হয়, এটাও এই বাস্তবতায় দাঁড়িয়ে যেখানে আপনি যেটা বলছেন, আবারও বলছি, দেশি বিদেশি চক্র বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের ফসলকে নস্যাৎ করার জন্য যারা চক্রান্ত করছে, সেখানে প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অন ভিশন নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতিবার আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অন ভিশন। আমরা আলোচনা করছিলাম সমসাময়িক নানা বিষয় নিয়ে। মনে হবে আমি বিরতির আগে আপনার কাছে বলেছিলাম যে টানাপোড়েন আছে কিনা। আমরা রাজনৈতিক নানা জায়গায় অনেককে দেখি, নানান বক্তব্য বিশ্লেষণ দেখি, রাজনীতিবিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এর মধ্য দিয়ে কিছু দোষ, কিছু বিষয় থাকে পারস্পরিক সেই জায়গাটায় আসলে এক ধরনের আলোচনা, যেই সংস্কার কেন্দ্রিক আমরা আলোচনা দেখেছি, কিন্তু পারস্পরিক যে ঐক্যমত, আমরা কোনো ঘটনা ঘটলে ঐক্যমত দেখি, কিন্তু দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ঐক্যমত বা যে আলোচনা, সেইগুলো আসলে রাজনৈতিক দলের চর্চায় নেই এবং এটি আমাদের দেশে খুবই কম আমরা দেখেছি ইতিহাসের যদি বিশ্লেষণ করি আমরা। সেই জায়গাটা এখন কোনো সুযোগ আছে কিনা সেই ধরনের উদ্যোগ নেয়ার বা সেই ধরনের ভূমিকা রাখার? জি, আমি একটু আগে যেটা বলেছিলাম যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছিল, পরাজিত শক্তি দু ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। একটা হলো যে তারা তাদের পুরনো প্রচারের ধারাবাহিকতায় এই প্রোপাগান্ডা কন্টিনিউ করা, যে বাংলাদেশে একটা ধর্মীয় মৌলবাদের উত্থান জয় জয়কার হচ্ছে, সংখ্যালঘুরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে, এইটা প্রোপাগান্ডা। আর এর পাশাপাশি আরেকটা তৎপরতা আছে, সেটা কি? সেটা হলো যে এই যে গণ অভ্যুত্থানটা হলো, এই যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হলো, এই যে 16 বছরের একটা দম বন্ধ করা মাফিয়া রেজিমের পতন ঘটানো হলো, এটা কিভাবে হয়েছে, কেন সম্ভব হয়েছে, কেন আগে সম্ভব হয়নি? আমার অবজারভেশন হলো আগে 16 বছরে সম্ভব হয়নি যে আগে 16 বছরে কখনোই এইভাবে জাতীয় ঐক্য গড়ে ওঠেনি। জাতীয় ঐক্য তৈরি না হবার কারণে ঘটনাটা ঘটেনি। আকাঙ্ক্ষা ছিল কিন্তু ঘটনাটা ঘটেনি। যে কারণেই হোক, মানে নানা রকম ব্যাখ্যা দেওয়া যাবে, কিন্তু যে কারণেই হোক 5ই আগস্টের ঠিক আগে আগে বাংলাদেশে সেই কাঙ্ক্ষিত জাতীয় ঐক্যটা তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, ছাত্রদের নেতৃত্ব অভ্যুত্থানটা হয়েছে,
ছাত্ররাও যে খুব পরিকল্পিতভাবে জাতীয় ঐক্য সৃষ্টি করেছে তা কিন্তু না, মানুষ কিন্তু জাতীয় ঐক্যটা তৈরি হয়ে তৈরি হয়ে গেছে গেছে, মানুষ একটা প্ল্যাটফর্মটাই এবং নেমে সেই এসেছে। জাতীয় ঐক্যের ফলে শেখ হাসিনার এই সাজানো মানে কি বলবো যে পাহাড় ধসে পড়ে গেছে। এরপরে যারা পরাজিত তাদের অন্যতম প্রধান টার্গেট হয়েছে যে তাহলে আমরা এখন কি করতে পারি। আমার কাছে মনে হয়েছে তারা এখন তাদের প্রধানতম কাজ ওই প্রপাগান্ডার পাশাপাশি প্রধানতম কাজ হিসাবে যে কাজটা করছে সেটা হলো এই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি। এটাকে তারা তাদের প্রায়োরিটি প্রজেক্ট হিসাবে নিয়েছে এবং একদম শুরু থেকেই তারা এই কাজটা করে যাচ্ছে। যে গণ অভ্যুত্থানের শক্তি কারা? ছাত্ররা, ছাত্র নেতৃবৃন্দ, যে নামেই বলি বৈষম্য বিরোধী আন্দোলন বা এখন নাগরিক কমিটি, বিএনপি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অফ দ্য কান্ট্রি, জামাত ইসলামী তাদের ছাত্র সংগঠন অ্যাক্টিভ ছিল, আমরা পরে সেগুলোর হিসাব পেয়েছি, আর সরকার, ডেফিনেটলি সরকার একটা শক্তি, মানে সরকার অভ্যুত্থানে ছিল না কিন্তু অভ্যুত্থান পরবর্তী একটা শক্তি যারা সরকার রাষ্ট্র চালাচ্ছে। তো কনস্পিরেসিটা আমার কাছে সন্দেহ হয় যে এই শক্তিগুলোর মধ্যে একটা বিভাজন পরিকল্পিতভাবে তৈরি করা এবং সেটাকে আরো এগিয়ে নেওয়া। এইটা আমি যখন আগস্ট মাসের শেষের দিকে ঢাকায় এসেছিলাম, আমি যাদের সঙ্গে আমার দেখা হয়েছে সরকারের দায়িত্বশীল ব্যক্তি, ছাত্র নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, আমি সবাইকে এই আশঙ্কার কথা বলে গিয়েছিলাম যে আমি একজন সাংবাদিক হিসেবে আমার অভিজ্ঞতায় এবং আমার অ্যানালিসিসে আমি দেখতে পাচ্ছি যে এরকম ঘটনা ঘটছে। এইটাকে সবচাইতে বেশি ফোকাস করতে হবে যাতে এই বিভাজনটা না তৈরি করা যায়। মানে যেভাবেই হোক আগামী কয়েক বছর এই শক্তিগুলোর একটা কৌশলগত ঐক্য নিশ্চিত করতে হবে, নইলে পরে পরাজিত শক্তি কোনো না কোনো সুযোগ খুঁজে পাবে অস্থিতিশীলতা তৈরি করার। ঠিক তারা ফিরে আসবে আমি এটা বলবো না, কিন্তু তারা বিপ্লবটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, বিপ্লবটাকে সঠিকভাবে সফল হতে না দেওয়ার কনস্পিরেসি তারা করবে। এখানে সতর্ক থাকা দরকার। তো এর মধ্যে 4 মাস অতিবাহিত হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো প্রপারলি অ্যাড্রেস করতে পারেনি, এখনো পাচ্ছে না। তো তারা যদি সেটা করতে না পারে তাহলে সেটা সুফলটা কারা পাবে? এই ছাত্র, বিএনপি, জামাত, এদের মধ্যে যদি একটা কোন্দল এবং এদের মধ্যে যদি একটা দোষারোপ, ব্লেম গেম চলতে থাকে, সেটার সবচাইতে বেশি বেনিফিশিয়ারি হবে পরাজিত শক্তি। বেনিফিটটা নানাভাবে হইতে পারে, মানে আমরাও নাই তোমরাও একটা ঝগড়াঝাটির মধ্যে থাকবে, এটাও তাদের একটা শান্তি, যে অ্যাটলিস্ট তোরাও শান্তিতে নাই, এটা তারা বলতে পারবে। আমার মনে হয় এই জায়গাটায় আরো বেশি অ্যাড্রেস করার, মনোযোগ দেবার দরকার ছিল, সেটার ঘাটতি আছে। এটার জন্য আমি পার্টিকুলারলি কাউকে দায়ী করব না। আমার কাছে মনে হয় এখানে এই শক্তিগুলোর মধ্যে অনেক বেশি আলাপ আলোচনা, অনেক বেশি বোঝাপড়ার দরকার ছিল। ইতিবাচকভাবে আমরা লক্ষ্য করছি যে 2 সপ্তাহ আগে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি এই পক্ষগুলোকে ডেকে আলাপ আলোচনা করেছেন, তাদের বক্তব্য শুনেছেন। এইটা আরও কন্টিনিউ হতে পারে, হওয়া দরকার, এটা আরও ব্যাপক ভিত্তিক হতে পারে। আলাদা আলাদাভাবে বসেছেন, এরপরে সবাইকে নিয়ে বসার প্রয়োজন বা মানে করতেও পারেন, হয়তো আমরা জানি না এখনো পর্যন্ত। বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, কমিশন রিপোর্ট দেওয়ার পরে হয়তো সেরকম কিছু হবে। কিন্তু আপনার গণতান্ত্রিক উন্নত বিশ্বে এই ধরনের কাজগুলো বেসরকারি প্রতিষ্ঠানও করে। যেমন আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল ডিবেট আমরা যেটা দেখি, এটা কিন্তু কখনো কোনো সরকার আয়োজন করে না, এটা কোন টিভি চ্যানেল আয়োজন করে, বেসরকারি সংগঠন আয়োজন করে, এগুলো করে থাকে। বাংলাদেশে আমরা সেরকম একটা ঘটনা ঘটাতে যাচ্ছি, সেটা হলো যে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ একটা অর্গানাইজেশন, এটা 2022 সালে গঠিত হয়েছিল প্রফেসর আলী রিয়াজ এবং ডক্টর বদিউল আলম মজুমদার তাদের নেতৃত্বে, এবং দেশে বিদেশের বিপুল সংখ্যক একাডেমিক, স্কলার, গবেষক, অ্যাক্টিভিস্ট এটাই যুক্ত আছেন। তো গত 3 বছরে এই সংগঠনটি প্রায় 35টির মতো ওয়েবিনার করেছে, মানে অনলাইন সেমিনার করেছে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ইস্যুতে। এই প্রথমবারের মতো এই প্ল্যাটফর্ম ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ বাংলাদেশে একটা ব্যাপক ভিত্তিক জাতীয় সংলাপের আয়োজন করেছে। আগামী 27 এবং 28 ডিসেম্বর শুক্র এবং শনিবার ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে এটা অনুষ্ঠিত হবে 2 দিন ধরে, সকাল থেকে রাত অবধি। মোট 6টা অধিবেশন হবে। সেখানে সকল পলিটিক্যাল পার্টি, আমাদের ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, আমাদের সিভিল সোসাইটি প্রতিনিধি, সমাজের আরও বিভিন্ন গ্রুপ এবং আপনার কর্নারের প্রতিনিধিরা থাকবেন সেখানে, এবং সরকারের অ্যাডভাইজাররা থাকবেন,
চিফ অ্যাডভাইজার সেখানে একটা বক্তৃতা দিবেন। সেখানে একটা উন্মুক্ত আলাপ আলোচনা, ব্যাপক ভিত্তিক আলাপ আলোচনা তৈরি করা, আলোচনার পরিবেশ সৃষ্টি করা বা আলোচনার ধারা তৈরি করা, যেটার ধারাবাহিকতায় সরকার কিংবা অন্য কোনো বেসরকারি সংগঠন এই আলোচনাগুলোকে এগিয়ে নেবে। এই সংগঠনের মানে যারা নেতৃত্বে আছেন তারা বিশ্বাস করেন যে এই সংলাপ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পক্ষগুলোর মধ্যে দূরত্ব কমানোর একটা পথ তৈরি হবে, বোঝাপড়ার রাস্তা তৈরি হবে এবং তাদের আলাপ আলোচনা ক্রমশ নিজেদের মধ্যে বারবার একটা সুযোগ পাবে। আমি যদি আরেকটা প্রশ্ন আপনি একটু করি যে রাজনৈতিক ঐক্যের যে বিষয়টি রয়েছে, আমরা যদি অতীতের রাজনীতিতে দেখি যে জামাত এবং বিএনপির মধ্যে এক ধরনের ঐক্য ছিল নির্বাচন কেন্দ্রিক বা আন্দোলন কেন্দ্রিক, পরবর্তীতে 2018 সালের পর থেকে সেই জায়গাটি আর নেই। তাহলে এখন এই পরিস্থিতি, এখন বড় দুটি রাজনৈতিক দল তো বললে আমরা যদি গণ অভ্যুত্থানের পক্ষে যদি আমরা ধরি, সেক্ষেত্রে বিএনপি এবং জামাতই রয়েছে বড় স্টেট, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি এদের মধ্যে ঐক্যের কোনো সম্ভাবনা আছে কিনা বা সেটি আপনি দেখেন কিনা? জি, এইটা একটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট এবং এইটা নিয়ে গবেষণা হতে পারে যে জামাত ইসলাম, আপনি যদি 1991 সাল থেকে ধরেন, 91 সালের নির্বাচনে জামাত ইসলাম এবং বিএনপি আওয়ামী লীগ প্রত্যেকে আলাদা আলাদা নির্বাচন করেছিল। তো 91 সালে সেই নির্বাচনে জামাত 17টা আসনে বিজয়ী হয়েছিল। বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠতা পেলেও, একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠনের মতো পর্যাপ্ত সিট তারা পায়নি। জামাতের সহায়তা নিয়ে তারা সরকার গঠন করেছিল। কিন্তু পরবর্তীতে যখন বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করতে রাজি ছিল না, তখন জামাত ইসলাম, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা সবাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করলো এবং জামাত সেখানে লিড দিয়েছে বলা যায়, কারণ ওই কনসেপ্টটা গোলাম আজম, জামাতের তৎকালীন আমির গোলাম আজম সাহেবের কনসেপ্ট ছিল তত্ত্বাবধায়ক সরকার। তো সেই আন্দোলনের ধারাবাহিকতা যেটা হলো যে বিএনপির সঙ্গে জামাতের একটা বড় রকমের দূরত্ব তৈরি হলো এবং 96 সালে যে নির্বাচন হলো মানে শেষ পর্যন্ত তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার মানলো এবং 15 ফেব্রুয়ারির ইলেকশনের মধ্য দিয়ে তারা ওটা পাশ করলো পার্লামেন্টে। 96 সালের নির্বাচনের সময় বিএনপি জামাতের মারাত্মক দূরত্ব তৈরি হয়েছিল আন্দোলনের মানে প্রতিক্রিয়ায়। সেবার দেখা গেল বিএনপি জামাত আলাদা ইলেকশন করেছে, করে জামাতের আসন সংখ্যা 17 থেকে 3টায় নেমে এলো, অথচ তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং বিএনপি 116 আসনে বিজয়ী হয়েছিল। ওইটাকে আমার মনে আছে সেই সময় জায়দিন খুব ইতিবাচকভাবে শিরোনাম করেছিল যে সংসদে আরো বড় বিরোধী দলের উত্থান। কারণ 1996 সালের আগ পর্যন্ত বাংলাদেশের হিস্ট্রিতে কোনো সংসদে এত বড় বিরোধী দল ছিল না। বিরোধী দলের আসন সংখ্যা সবসময় 100-র নিচে ছিল, 57, 76 এরকম ছিল। সেটা ছিল বাংলাদেশের হিস্ট্রিতে সবচাইতে বড় বিরোধী দল। কিন্তু আমার আলোচনার বিষয় সেটা না। আলোচনার বিষয় হলো তখন আমরা একটা বই, আমাদের সিনিয়র কলিগ বড় ভাই আমিনুর রশিদ উনি করতেন, উনি একসময় বাংলা ভিশনের নির্বাহী পরিচালক ছিলেন। প্রামাণ্য সংসদ নামের একটা বই বের করতেন প্রত্যেক সংসদ নির্বাচনের পরে। সেখানে সমস্ত হিসাব নিকাশ জড়ো করা হতো, মানে ভোটের অঙ্ক-টঙ্ক। তো সেখানে দেখানো হয়েছিল যে বিএনপি প্রায় 85 সিটে হেরে গেছে 5000 ভোটের ব্যবধানে। আবার ওই 85 সিটে জামাতে ইসলাম গড়ে 5000-এর উপরে ভোট পেয়েছে। এইটার ইকুয়েশনটা হলো যে 96 সালের নির্বাচনে বিএনপি আর জামাত যদি জোটবদ্ধ নির্বাচন করত, তাহলে তাদের জোটের আসন সংখ্যা 200-র উপরে চলে যেত। যেহেতু তারা আলাদা ইলেকশন করেছে এবং ভোটের ওই অঙ্কের কারণে আওয়ামী লীগ 147 সিটে জিতে যায়, মানে বিজয়ী হয়। তারা সরকার গঠনের জন্য পর্যাপ্ত ছিল না, তখন জাসদ রব এবং জাতীয় পার্টি আনোয়ার হোসেন মঞ্জু তাদেরকে নিয়ে তারা সরকার গঠন করেছিল। এটা এই জন্য বললাম, বাংলাদেশে যদি ফেয়ার ইলেকশন হয় আর বিএনপি জামাত যদি কার্যকর জোট থাকে, তো সত্যিকার অর্থে এখানে অন্য কারো বিজয় হওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না। যখনই তাদের কার্যকর জোট থাকেনি, আলাদা নির্বাচন করেছে, তখনই তারা ধরাশায়ী হয়েছে। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনটাকে কিন্তু আবার এই ধরনের ফেয়ার ক্যাটাগরিতে ফেলা যাবে না, এটা লম্বা ডিবেট। হ্যাঁ, সেটা অন্য। আপনি যেটা বললেন যে আবার নতুন করে সেটার সম্ভাবনা আছে কিনা, সম্ভাবনার কথা আমি বলবো না, কিন্তু এটা অসম্ভব না। কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা বড় দূরত্ব। আমি বলবো যে এখানে কার অদূরদর্শিতার কারণে এমনটা ঘটছে আমি জানি না, কিন্তু এই দূরত্বের কারণে গত 16 বছরে বহু আন্দোলন চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে, সফল হয়নি। তো এখানে উভয় পক্ষকে মানে খোলাখুলি বললে যে বড় দল তার দায়িত্ব বেশি, যে যদি তারা আস্থায় নিয়ে একটা, আসলে শুধু বিএনপি জামাত না, আমি আগেই বলেছি এই মুহূর্তে 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে
অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে একটা একত্রিত। ন্যূনতম ঐক্যের জায়গায় থাকা উচিত। যদি তারা সেটা করতে ব্যর্থ হন, যে ষড়যন্ত্রের কথা এতক্ষণ বললাম, তাদেরকে সেটা সুযোগ করে দেবে। করে দেবে। স্যার এই জায়গাটি যে এই ঐক্যমত তৈরির আসলে সুযোগ কোথায় কতটুকু দেখছেন? আমরা তো দীর্ঘদিন থেকেই রাজনৈতিক ঐক্যমত বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়ে আলোচনা করছি। দেখুন খুবই চমৎকারভাবে উনি বিশ্লেষণ করেছে এবং এই দুটো দলের অনৈক্য বা তাদের দূরত্ব কি ফল দেয় সেটা সম্পর্কেও তিনি বলেছেন। এবং 2001 সালের নির্বাচনের কথা উনি যদিও বলেন নাই, সেখানেও কিন্তু আবার জামাত বিএনপির সাথে এক যুক্ত যখন হয়ে হয়েছে, তখন কিন্তু সরকার গঠন 2/3 হ্যাঁ। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের চিত্র। এখন আপনি দেখেন বিএনপি বড় দল, বিএনপি ভোটের মাঠে জামাত থেকে অনেক বেশি সুবিধাজনক অবস্থানের মধ্যে আছে। এখন বাংলাদেশের যে একটা পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে তাদের প্রধান প্রতিপক্ষ এর আগে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ এখন দৃশ্যত রাজনীতির মাঠে অনুপস্থিত এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ খুব সুবিধাজনক অবস্থানে আসতে পারবে সেটা আমরা মনে করি না, এবং তারা নিজেদের নামে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই ব্যাপারেও সংশয় আছে। তো এখন আমি তো এটা বলতে পারবো না, কিন্তু আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই সুযোগে বিএনপি এবং জামাত তারা নিজেদের স্বতন্ত্রভাবে নিজেদের শক্তিটা একটু ঝালাই করতে চায় যে আমরা স্বতন্ত্রভাবে কি আছে। বিএনপির বিরুদ্ধে অভিযোগ হলো সবসময় জামাতকে যুক্ত করে তারা মানে সরকার গঠন করতে হয় বা তাদের ইয়া করতে হয়। আবার জামাতেরও থাকে যে বিএনপির বাইরে গেলে তোমারও কোনো ইয়া থাকে না। তো এখন দৃশ্যত তাদের মধ্যে এই ধরনের ইয়া আমি আছে এখানে কিনা। সিদ্দিক ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করে বলি জি। যে জামাত মনে করে যে বিএনপি আমাদের যথাযথ মূল্যায়ন করে না, মর্যাদা দেয় না, মূল্যায়ন করে না, হ্যাঁ। রাখতে হয় তাই রাখে। রাখে। আবার বিএনপি মনে করে আমাদের সঙ্গে না থাকলে তো তোমাদের কোনো পাত্তা নাই, কোনো পাত্তা নেই। হ্যাঁ, তো এরকম একটা ইয়ে আছে। এখন আমার মনে হচ্ছে যে তারা হয়তো এখন রাজনীতির মাঠে যেহেতু ইয়া নাই, প্রত্যেকেই নিজেদেরকে সংগঠিত করার জন্য বা নিজেদের মতো করে নিজেদের শক্তিটা একটু যাচাই করার প্রক্রিয়ার মধ্যে আছে। কিন্তু যদি ধরেন নির্বাচন পূর্ববর্তী সময়ে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় যেটা আবার একটা আশঙ্কার মতো তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলোর নতুন সমীকরণ কি হবে সেটা কিন্তু আমরা এখন ঠিক বুঝতে পারছি না, তো বলাও যাচ্ছে না। তো আমরা যেটা মনে করি যে বাংলাদেশের জন্য এই যে একটু আগে যেটা বলছেন যে আমরা একটা অন্ততপক্ষে ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে পরিবর্তিত বাংলাদেশে অন্ততপক্ষে এই বিপ্লব বিরোধী শক্তি এবং তাদের দেশি বিরোধী বিদেশিদের ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য এবং যে স্বপ্ন স্বাদ নিয়ে আমরা যে এই আন্দোলন এই সংগ্রাম হয়েছে সেইটাকে কার্যকর করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এতগুলো মানুষ জীবন দিয়েছে, এত মানুষ আহত হয়েছে, অঙ্গ একটা হারিয়েছে। সমঝোতা মানে ন্যূনতম এইটাকে- কর্মসূচির ভিত্তিতে হলেও থাকা উচিত। তবে আমরা কিন্তু মাঝে মধ্যে সেটার লক্ষণ দেখছি, যখন সংকট তৈরি হয় তখন কিন্তু দেখছি ঐক্যমত তৈরি হয়। হ্যাঁ। আলোচনা অংশের জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং মনির হায়দার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।